লবণ মানে এমন একটা জিনিস যা ছাড়া রান্নাঘর ভাবাই যায় না। কিন্তু আজকাল একটা প্রশ্ন প্রায়ই শুনি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, কোনটা ভালো, সাধারণ সাদা লবণ নাকি ওই যে গোলাপি পিঙ্ক সল্ট? ঠিক, পিঙ্ক সল্ট নিয়ে এত কথা, মনে হয় যেন স্বাস্থ্যের জন্য এক ম্যাজিক। আমাদের একজন শ্রোতা এই নিয়ে বেশ কিছু তথ্য আর প্রশ্ন পাঠিয়েছেন। আচ্ছা। তো আজ আমরা সেই তথ্যের গভীরে যাব, চেষ্টা করব এই দুটো লবণের পেছনের আসল গল্পটা বোঝার। এই দ্বিধাটা আসলেই খুব স্বাভাবিক। যেভাবে পিঙ্ক সল্টকে প্রায় সব সমস্যার সমাধান হিসেবে দেখানো হচ্ছে, তাতে কনফিউশন তো হবেই। হুম তো আমাদের আজকের কাজ হবে শ্রোতার দেওয়া তথ্যের ভিত্তিতে সাধারণ লবণ আর হিমালয়ান পিঙ্ক সল্টের উৎস, গঠন, প্রসেসিং, পুষ্টিগুণ আর স্বাস্থ্যের ওপর প্রভাব এগুলো দেখা। একদম। চলুন তাহলে দেখি তথ্যগুলো আসলে কি বলছে, একদম নিরপেক্ষভাবে। ঠিক। তাহলে শুরু করি একেবারে গোড়া থেকে। এই যে দোকানে সাধারণ টেবিল সল্ট কিনি আমরা, এটা আসলে আসে কোথা থেকে, কিভাবে বানায়? সাধারণ লবণ বা টেবিল সল্ট, দেখুন, এর দুটো প্রধান উৎস আছে। হয় সমুদ্রের জল থেকে, বাষ্পীভূত করে, আচ্ছা। অথবা মাটির তলার যে লবণের খনি থাকে সেখান থেকে তোলা হয়। কিন্তু আসল ব্যাপারটা হলো এর পরের ধাপে, এর প্রসেসিংয়ে। প্রসেসিং কিভাবে করা হয় সেটা? এটা বেশ ভালোভাবে রিফাইন করা হয়। ধুয়ে পরিষ্কার করে এর থেকে প্রায় সব রকমের অপদ্রব্য, ধরুন অন্য খনিজ বা বালি, এগুলো সব বাদ দিয়ে দেওয়া হয়। ও। এই পুরো প্রক্রিয়ার শেষে যা থাকে সেটা প্রায় 99.8% খাঁটি সোডিয়াম ক্লোরাইড। 99.8%? তার মানে তো প্রায় পুরোটাই সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এই যে বললেন রিফাইন করা হয়, এতে কি প্রাকৃতিক কিছু উপাদান বাদও চলে যায়? হ্যাঁ, যায় তো। আর কিছু কি যোগও করা হয়? যেমন আয়োডিনযুক্ত লবণের কথা তো আমরা সবসময় শুনি। একদম ঠিক পয়েন্ট। পরিশোধনের ফলে সোডিয়াম ক্লোরাইড ছাড়া অন্য প্রাকৃতিক খনিজগুলো প্রায় সবই বাদ পড়ে যায়। তবে এর একটা কারণও আছে অবশ্য। লবণের স্বাদ আর ঘনত্বে একটা কনসিস্টেন্সি আনা। আর হ্যাঁ, বেশিরভাগ টেবিল সল্টে পরে আয়োডিন যোগ করা হয়। কেন যোগ করা হয় এটা? এটা আসলে একটা পাবলিক হেলথ ইনিশিয়েটিভ, গলগণ্ড বা থাইরয়েডের নানান সমস্যা প্রতিরোধের জন্য। বিশেষ করে যেসব এলাকায় মানুষের খাবারে স্বাভাবিকভাবে আয়োডিন কম থাকে। আচ্ছা আচ্ছা, কতটা আয়োডিন থাকে এতে? এই আয়োডিনযুক্ত লবণে ধরুন প্রতি গ্রামে প্রায় 15 থেকে 45 মাইক্রোগ্রাম আয়োডিন থাকতে পারে। ও। আর এছাড়াও লবণ যাতে জমাট বেঁধে না যায়, ড্যাম হয়ে গেলে যা হয়, সেজন্য অনেক সময় অ্যান্টি কেকিং এজেন্টও মেশানো হয়, যেমন ক্যালসিয়াম সিলিকেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট। বুঝেছি। তার মানে সাধারণ লবণ বেশ একটা কন্ট্রোলড প্রসেসের মধ্যে দিয়ে তৈরি হয়। এবার আসি পিঙ্ক সল্টের কথায়। এর উৎস বা তৈরির প্রক্রিয়াটা তো নিশ্চয়ই আলাদা। হ্যাঁ, অনেকটাই আলাদা। শোনা যায় এটা নাকি হিমালয়ের আশপাশ থেকে আসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পিঙ্ক সল্টের মূল উৎস হল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের খেওড়া লবণ খনি। এটা হিমালয় পর্বতমালার কাছেই। খেওড়া? হ্যাঁ, খেওড়া। ভূতাত্ত্বিকরা মনে করেন লক্ষ লক্ষ বছর আগে ওখানে যে প্রাচীন সমুদ্র ছিল, সেটা শুকিয়ে গিয়েই এই লবণের স্তর তৈরি হয়েছে। ইন্টারেস্টিং। আর এর প্রসেসিংটা কেমন? এটা সাধারণ লবণের প্রায় উল্টো। পিঙ্ক সল্ট খুব সামান্যই প্রসেস করা হয়। খনি থেকে তোলার পর বড় চাইগুলো ভেঙে পরিষ্কার করে তারপর ব্যবহারের জন্য গুঁড়ো করা হয়। তার মানে তেমন কোনো রিফাইনিং হয় না? না, সেরকম কিছুই না। একদম মিনিমালি প্রসেসড। আর এর যে দারুণ একটা গোলাপি রং, সেটার কারণ কি? এতেও কি কিছু মেশানো হয়? না, মেশানো কিছু নয়। এর সুন্দর গোলাপি বা লালচে আভাটা আসে মূলত আয়রন অক্সাইড থেকে। সহজ কথায় যাকে বলে মরিচা। ও, আয়রন অক্সাইড। হ্যাঁ, এছাড়াও এতে আরও কিছু খনিজ খুব অল্প পরিমাণে থাকে। আর যেহেতু এটা প্রায় প্রসেসই করা হয় না, তাই এতে সাধারণত কোনো অ্যান্টি কেকিং এজেন্ট বা আয়োডিন যোগ করা হয় না। এটাই তাহলে সাধারণ আয়োডিনযুক্ত লবণের সাথে এর একটা বড় পার্থক্য, তাই না? একদম, মৌলিক পার্থক্যগুলোর একটা। বেশ পরিষ্কার হলো ব্যাপারটা। তাহলে একদিকে হলো হাইলি রিফাইন্ড সাধারণত আয়োডিনযুক্ত টেবিল সল্ট, হ্যাঁ, আর অন্যদিকে হলো প্রায় অপরিশোধিত কিছু প্রাকৃতিক খনিজ সহ কিন্তু আয়োডিন ছাড়া পিঙ্ক সল্ট। ঠিক। এবার একটু এদের গঠন আর পুষ্টির দিকটা দেখি, কারণ এখানেই তো যত ক্লেইম আর কনফিউশন তৈরি হয়। অবশ্যই, এটাই তো আসল জায়গা। সাধারণ লবণের ক্ষেত্রে
আগেই যেমন বললাম প্রায় ৯৯.৮% সোডিয়াম ক্লোরাইড। এর বাইরে পুষ্টির দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওই যোগ করা আয়োডিনটা। অন্য প্রাকৃতিক খনিজ তো রিফাইনিংয়ের সময় প্রায় সবই চলে যায়। আচ্ছা, আর পিঙ্ক সল্টে যে বলা হয় এতে নাকি ৮৪ রকমের খনিজ থাকে, এটা কি সত্যি? আর সেটা কতটা স্বাস্থ্যকর? পিঙ্ক সল্টের গঠন যদি দেখেন, এতেও কিন্তু মূল উপাদান সোডিয়াম ক্লোরাইডই, প্রায় ৯৮%। ৯৮% মানে খুব বেশি তফাৎ তো নয়। না, খুব বেশি নয়। বাকি যে ২% সেটাই হলো এই বিভিন্ন খনিজ আর ট্রেস এলিমেন্ট। হ্যাঁ, এটা সত্যি যে এতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন সহ বেশ কিছু খনিজ পাওয়া যায়। সংখ্যাটা ৮৪-র কাছাকাছি বলা হয় বটে। কিন্তু এখানে একটা বিরাট কিন্তু আছে। সেটা কি? পরিমাণে কম। একদম ঠিক ধরেছেন। পরিমাণ। এই খনিজগুলোর মোট পরিমাণ মাত্র ২%। তার মানে প্রতি গ্রাম পিঙ্ক সল্টে এই সব খনিজ মিলিয়ে থাকে মাত্র, মানে ধরুন 0.1 থেকে 0.4 মিলিগ্রামের মতো। প্রতি গ্রামে মাত্র 0.1 থেকে 0.4 মিলিগ্রাম? হ্যাঁ, এই পরিমাণটা এতটাই কম যে আমাদের শরীরের দৈনিক চাহিদার তুলনায় এটা প্রায় কিছুই না। একটা উদাহরণ দিলে ভালো হয়। আচ্ছা, ধরুন আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব আছে। আপনি ভাবলেন পিঙ্ক সল্ট খেয়ে সেটা পূরণ করবেন। জানেন, এর জন্য হয়তো আপনাকে দিনে কয়েক কেজি পিঙ্ক সল্ট খেতে হবে। কয়েক কেজি? হ্যাঁ। বুঝতেই পারছেন, সেটা করতে গেলে ক্যালসিয়ামের অভাব পূরণের আগেই অতিরিক্ত সোডিয়ামের জন্য হাসপাতালে যেতে হবে। হা, দারুণ উদাহরণ। তার মানে ৮৪টা খনিজ আছে, এই কথাটা শুনতে যতটা ভালো লাগে, স্বাস্থ্যের জন্য এর আসল উপকারিতা প্রায় নেই বললেই চলে। একদম। খনিজগুলো আছে, অস্বীকার করার উপায় নেই, কিন্তু পরিমাণে এতই নগণ্য যে ধর্তব্যের মধ্যেই পড়ে না। তাহলে পুষ্টির দিক থেকে দেখতে গেলে সাধারণ লবণে আয়োডিনের উপস্থিতিটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ, তাই না? নিঃসন্দেহে। বিশেষ করে আমাদের মতো দেশে, যেখানে খাবারে আয়োডিনের অভাব একটা বেশ বড় সমস্যা। ঠিক। সেখানে আয়োডিনযুক্ত সাধারণ লবণ থাইরয়েড গ্ল্যান্ডকে ঠিকঠাক কাজ করতে আর গলগণ্ডের মতো রোগ প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর পিঙ্ক সল্টে তো সেটা নেই? না, পিঙ্ক সল্টে যেহেতু স্বাভাবিকভাবে আয়োডিন থাকে না বা যোগও করা হয় না, তাই যারা শুধু পিঙ্ক সল্ট ব্যবহার করেন তাদের শরীরে কিন্তু আয়োডিনের অভাব হওয়ার একটা রিস্ক থাকে, যদি না তারা অন্য কোনো খাবার থেকে যথেষ্ট আয়োডিন পান। বোঝা গেল। তার মানে পিঙ্ক সল্টের ন্যাচারাল বা খনিজ সমৃদ্ধ এই পরিচিতিটা আসলে যতটা না পুষ্টির জন্য, তার চেয়ে বেশি হয়তো এর দেখতে সুন্দর আর মার্কেটিংয়ের জন্য। অনেকটাই তাই। দেখুন, এর গোলাপি রং, এর আনরিফাইন্ড বা ন্যাচারাল পরিচয়, আর কিছু স্বাস্থ্য বিষয়ক মিথ, এই সব মিলিয়েই এর পপুলারিটি বেড়েছে। কিন্তু সায়েন্টিফিক এভিডেন্স কিন্তু অন্য কথা বলে। এবার তাহলে স্বাস্থ্য উপকারিতা আর অপকারিতার দিকে যাই। সাধারণ লবণের ভালো মন্দ তো আমরা মোটামুটি জানি, আয়োডিনের সুবিধাটা বুঝলাম, আর খারাপ দিকটা? সাধারণ লবণের বা সত্যি বলতে গেলে যে কোনো লবণেরই প্রধান সমস্যা হলো এর অতিরিক্ত ব্যবহার। বেশি খাওয়া, তাই তো? আমাদের শরীরের জন্য সোডিয়াম দরকার, কিন্তু বেশি হয়ে গেলেই মুশকিল। অতিরিক্ত সোডিয়াম নিলে ব্লাড প্রেশার বাড়ে, যা লং টার্মে হার্টের রোগ, স্ট্রোক, কিডনি সমস্যা এসবের ঝুঁকি বাড়িয়ে দেয়। আচ্ছা, আর পিঙ্ক সল্টের ক্ষেত্রে যে এত রকম উপকারিতার কথা শোনা যায়, যেমন শরীর ডিটক্স করা, হজম ভালো করা, হরমোন ব্যালেন্স করা, ঘুমের উন্নতি। হ্যাঁ, আরও অনেক কিছু। এমনকি ল্যাম্প হিসেবে ব্যবহার করলে নাকি বাতাসের মানও ভালো হয়। তাই নাকি? এগুলোর কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? দেখুন, এই দাবিগুলোর প্রায় কোনোটারই শক্তপোক্ত সায়েন্টিফিক প্রমাণ নেই। যেমনটা আগেই বললাম, এতে যে ট্রেস মিনারেলগুলো আছে তার পরিমাণ এতটাই কম, হ্যাঁ, বলেছেন, যে সেগুলো শরীরে এই ধরনের কোনো বড়সড় প্রভাব ফেলার কথা নয়। ডিটক্সিফিকেশন বা হরমোন ব্যালেন্সের মতো জটিল শারীরিক কাজকর্মে এই সামান্য খনিজ কোনো মানে রাখে, এমন কোনো প্রমাণ কিন্তু নেই। এগুলো আসলে স্বাস্থ্য নিয়ে কিছু চটকদার ধারণা, যা মার্কেটিংয়ে খুব সাহায্য করে। তাহলে পিঙ্ক সল্টের কি কোনো ভালো দিকই নেই? এটা ব্যবহার করা কি শুধুই পয়সা নষ্ট? না, একেবারে তাও বলা যাবে না। এর কিছু নিজস্বতা আছে, যেমন এর দানাগুলো একটু বড় হয়, অনেকের কাছে এর স্বাদটা সাধারণ লবণের চেয়ে একটু অন্যরকম বা মাইল্ড লাগে। আচ্ছা। রান্নার শেষে গার্নিশ হিসেবে বা টেবিলে রাখার জন্য এর রংটা দেখতে সুন্দর, আর যেহেতু কম প্রসেসড,
তাই যারা খুব ন্যাচারাল খাবার পছন্দ করেন তাদের কাছে এর একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকতে পারে। কিন্তু পুষ্টিগুণের দিক থেকে বিশেষ কোনো সুবিধে নেই। পুষ্টির দিক থেকে দেখলে তেমন কোনো এক্সট্রা বেনিফিট নেই বললেই চলে। আর এর অপকারিতা? আয়োডিনের অভাবের ঝুঁকি তো আছেই, আর কিছু? হ্যাঁ, আয়োডিনের অভাবের ঝুঁকিটাই প্রধান চিন্তা, যদি এটা একমাত্র লবণ হিসেবে কেউ ব্যবহার করে। এছাড়া যেহেতু এরও মূল উপাদান সোডিয়াম ক্লোরাইড, মানে 98%, ঠিক। তাই অতিরিক্ত খেলে সাধারণ লবণের মতোই একই রকম সমস্যা হবে। হাই ব্লাড প্রেশার, হার্টের রোগ, কিডনির সমস্যা ইত্যাদি। ওই ধারণাটা খুব বিপজ্জনক যে পিঙ্ক সল্ট মানেই হেলদি, তাই যত ইচ্ছা খাওয়া যায়। তার মানে দাঁড়াচ্ছে লবণ গোলাপি হোক বা সাদা, বেশি খেলেই বিপদ। তাহলে এই যে আমরা বলি লবণ কম খান, আবার এটাও শুনি যে লবণ একেবারে বাদ দেওয়াও ঠিক না। শরীরে লবণের পরিমাণ কম বা বেশি হলে আসলে কি হয়? দেখুন, দুটো অবস্থায় কিন্তু শরীরের জন্য ভালো নয়। যদি শরীরে সোডিয়াম খুব কমে যায়, সেই অবস্থাকে বলে হাইপোনেট্রিমিয়া। হাইপোনেট্রিমিয়া। হ্যাঁ, এটা হতে পারে অতিরিক্ত ঘাম, বমি, ডায়রিয়া বা কিছু অসুখের কারণে। এর লক্ষণগুলো হলো, যেমন ধরুন দুর্বল লাগা, ক্লান্তি, মাথা ঘোরা, বমিভাব, মাসল ক্র্যাম্প, মাথা ব্যথা, খুব মারাত্মক হলে কনফিউশন, কোমা, এমনকি মৃত্যু হতে পারে। তার মানে শরীর ঠিক রাখতে নির্দিষ্ট পরিমাণ সোডিয়াম দরকার। অবশ্যই। আর বেশি হলে, যেটা হয়তো বেশি কমন সমস্যা? হ্যাঁ, বেশি হওয়াটা আজকাল বেশি দেখা যায়। অতিরিক্ত সোডিয়াম নিলে যে অবস্থা হয় তাকে বলে হাইপারনেট্রিমিয়া, মানে শরীরে সোডিয়াম বেড়ে যাওয়া। এর ফলে কি হয়? এর তাৎক্ষণিক প্রভাব হতে পারে খুব তেষ্টা পাওয়া, শরীরে জল জমা বা যাকে ইডিমা বলে, অস্থির লাগা। আর লং টার্মে সবচেয়ে বড় ঝুঁকি হল হাই ব্লাড প্রেশার, যেটা হার্ট অ্যাটাক, স্ট্রোকের কারণ। একদম। হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেলিওর এগুলোর অন্যতম প্রধান কারণ। এছাড়া এটা হাড় থেকে ক্যালসিয়াম ক্ষয় বাড়িয়ে দিতে পারে। কিছু গবেষণায় স্টমাক ক্যান্সারের ঝুঁকির সাথেও এর একটা সম্পর্ক পাওয়া গেছে। তাই পরিমিতিবোধটা খুব জরুরি। তাহলে সেই পরিমিত মাত্রাটা ঠিক কত? মানে দৈনিক কতটা লবণ খাওয়া উচিত? WHO কি বলে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO সুপারিশ হল একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের দৈনিক লবণ খাওয়া উচিত 5 গ্রামের কম। 5 গ্রাম মানে কতটা? এটা মোটামুটি 1 চা চামচ লবণ। যদি সোডিয়ামের হিসেবে বলি তাহলে এটা দাঁড়ায় দৈনিক 2000 মিলিগ্রাম সোডিয়ামের কম। কিছু গাইডলাইন্স অবশ্য 2300 মিলিগ্রাম পর্যন্তও বলে। 2000 থেকে 2300 মিলিগ্রাম সোডিয়াম। হ্যাঁ, তবে মনে রাখতে হবে এটা একটা গড় হিসাব। বয়স, জেন্ডার, কে কতটা কায়িক পরিশ্রম করেন, আবহাওয়া কেমন বা কারোর কোনো বিশেষ অসুস্থতা আছে কিনা তার উপর ভিত্তি করে এই চাহিদা একটু এদিক ওদিক হতে পারে। আচ্ছা, 5 গ্রাম লবণ বা 2300 মিলিগ্রাম সোডিয়াম, এই সংখ্যাটা মনে রাখা দরকার। তাহলে আজকের পুরো আলোচনা থেকে যদি আমরা মূল পয়েন্টগুলো আর একবার দেখে নিই, কি দাঁড়ালো? মূল কথাগুলো তাহলে এরকম: 1. সাধারণ বা টেবিল সল্ট খুব বেশি রিফাইন্ড করা, প্রায় 99.8% সোডিয়াম ক্লোরাইড আর সাধারণত আয়োডিন মেশানো থাকে, যেটা থাইরয়েডের জন্য, বিশেষ করে যেখানে আয়োডিনের অভাব আছে সেখানে খুব জরুরি। ঠিক। 2. পিঙ্ক সল্ট প্রায় আনরিফাইন্ড, 98% সোডিয়াম ক্লোরাইড। এতে কিছু ট্রেস মিনারেল থাকে, কিন্তু তার পরিমাণ স্বাস্থ্যে কোনো বড় প্রভাব ফেলার মতো যথেষ্ট নয়। এর যেসব স্বাস্থ্য উপকারিতার কথা বলা হয় তার বেশিরভাগেরই সায়েন্টিফিক বেসিস দুর্বল, আর এতে সাধারণত আয়োডিন থাকে না। 3. দুটো লবণেরই প্রধান উপাদান সোডিয়াম ক্লোরাইড, তাই যে কোনো লবণই বেশি খেলে হাই ব্লাড প্রেশার সহ নানান স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। আচ্ছা। আর 4. কোন লবণটা বেছে নেবেন সেটা আসলে নির্ভর করবে আপনার খাবারের মধ্যে আয়োডিনের অন্য উৎস কতটা আছে তার ওপর। যদি অভাবের ঝুঁকি থাকে তাহলে আয়োডিনযুক্ত লবণই ভালো অপশন। খুব পরিষ্কার একটু ছড়ি দেওয়া গেল। তার মানে পিঙ্ক সল্টের হেলদিটা একটা অনেকটাই মার্কেটিং স্ট্র্যাটেজি। আসল কথা হলো লবণ যে রঙেরই হোক, খেতে হবে মেপে। আমাদের শ্রোতার পাঠানো তথ্যের ভিত্তিতে এই বিশ্লেষণটা আসলেই খুব দরকার ছিল। একদম। তথ্যের গভীরে না গেলে এই মিথগুলো ভাঙা খুব কঠিন। আলোচনা তো প্রায় শেষ, তবে যাওয়ার আগে একটা চিন্তা আসছে মাথায়। আমরা হয়তো খুব সচেতনভাবে বেছে নিচ্ছি কোনটা কিনব, দামি গোলাপি লবণ নাকি সাধারণ সাদাটা। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি রান্নার সময় যেটুকু লবণ দিচ্ছি তার বাইরেও সারাদিনে অজান্তেই কতটা সোডিয়াম আমাদের শরীরে ঢুকছে? খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। বিশেষ করে প্রসেসড ফুড থেকে, যেমন ধরুন চিপস, চানাচুর, সস, চিজ, রেডিমেড স্যুপ, নুডলস, বেকারি আইটেম,
ইভেন মিষ্টি বিস্কিট বা কেকেও তো লবণ থাকে। ঠিক। ফোকাসটা কি শুধু লবণের কৌটো থেকে সরিয়ে আমাদের পুরো প্লেটের দিকে নেওয়া উচিত না? অত্যন্ত জরুরি একটা প্রশ্ন। আমরা কোন টাইপের লবণ খাচ্ছি তা নিয়ে যতটা ভাবি তার চেয়ে অনেক বেশি জরুরি হলো আমরা টোটাল কতটা সোডিয়াম খাচ্ছি সেদিকে খেয়াল রাখা। আর এই প্রসেসড খাবারগুলোই হলো আজকালকার ডায়েটে হিডেন সোডিয়াম বা লুকানো সোডিয়ামের সবচেয়ে বড় উৎস। ঠিক। আমরা হয়তো কম লবণ দিয়ে রান্না করছি, কিন্তু দিনের শেষে একটা প্যাকেটের খাবার খেয়েই হয়তো দৈনিক সোডিয়ামের লিমিট ক্রস করে ফেলছি। তাই তো। তাই শুধু কোন লবণ কিনছি সেটা না ভেবে কি খাচ্ছি এবং তার মধ্যে কি আছে, বিশেষ করে সোডিয়াম কতটা, সেদিকে মন দেওয়াটা স্বাস্থ্যের জন্য হয়তো আরও বেশি দরকারি। মানে খাবারের লেবেল পড়ার অভ্যাস করাটা খুব কাজে দিতে পারে। দারুণ একটা দিক। আশা করি যারা শুনছেন তারা শুধু লবণের রং নিয়েই ভাববেন না, বরং নিজেদের পুরো খাদ্যাভ্যাস আর বিশেষ করে প্রসেসড ফুডের মাধ্যমে কতটা সোডিয়াম শরীরে যাচ্ছে সে ব্যাপারেও একটু সচেতন হবেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, অবশ্যই।